বাবা মা আমাকে বিয়ে দিয়েছেন ছোট্ট একটা পরিবারে। শ্বশুর শাশুড়ি আর এক ননদ মাত্র। বিয়ের কিছুদিন পর স্বামী বিদেশ চলে গেলেন। এই ফাঁকে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ইউজ করা শুরু করলো। ওরা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। আর আমার ননদকে বিয়ে দেয়া হয়েছে আমার বিয়ের আগে। ওর ৩টি বাচ্চাও আছে। আমার ননদকে বাড়ির সবাই বস বলেই ডাকে, কারণ ও খুবই চালাক আর দুর্দান্ত একজন মেয়ে মানুষ। এজন্য ওকে সকলেই বস বলে ডাকে। আর ওর আচার আচরণ বাড়ির কোনো মানুষই পছন্দ করতো না। ওর ধারে কাছে কেউই আসতো না, কারণ সবাই ওকে খুবই ভয় করতো। ও কিন্তু আবার লাগানো পেঁচানো ওগুলা খুবই পছন্দ করত। একে দিয়ে ওকে লাগাতো, ওকে দিয়ে একে লাগাতো, সারাদিন ঝগড়াঝাটি, তালাতালি, ওগুলোই কিন্তু ছিল ওর প্রিয় একটা কাজ। ও কিন্তু একটু তালাতালি করতে, লাগাবাজা করতে, সংসার ভাঙতে খুবই পছন্দ করত। ওর তো কাজই ছিল এটাই নিয়ে সে বিজি থাকতো। ও এত ভালো ছিল যে শ্বশুরবাড়ির লোকজন ওর ব্যবহারে অতিষ্ঠ। ওকে কেউ পছন্দ করতো না। যেমন বাড়ির লোক পছন্দ করে না, তেমন ওর স্বামীও পছন্দ করে না, শ্বশুরবাড়ির লোকজনও পছন্দ করে না। ও সব সময় বাবার বাড়িতেই থাকতো, কারণ পৃথিবীর কোথাও যার জায়গা নেই সে তো বাবার বাড়িতে পরেই থাকবে। আর ও কিন্তু সব সময় থাকতো বাবার বাড়িতে, কারণ স্বামী ওকে ছেড়ে পালিয়েছে। তাই ও আর কার কাছে থাকবে? ওর তো আর স্বামীর বাড়িতে থাকার জায়গা হবে না। যেখানে স্বামী পছন্দ করছে না সেখানে আর ওকে কে রাখবে? এজন্যই কিন্তু একেবারেই চলে আসছে বাবার বাড়িতে, যাতে বাবার বাড়িতে আর কোনো সংসার টিকে থাকে না। সেজন্য ও উঠে পড়ে লেগেছে। আমাদের বিয়ের পর ও আস্তে আস্তে শুরু করে দিল সংসার ভাঙাতে, সংসারে আগুন লাগাতে। তো কিছু 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 করে অল্প 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 করে ও শুরু করে দিল লাগাবাজা। আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করত। আমার বিয়ের পর যখন আমি করে চলে আসলাম, তখন ওর মনে হচ্ছিল যেন একটা বিষ চলে আসছে। তো ও আমাকে তেমন একটা পছন্দ করতো না, কখনোই পছন্দ করতো না। জানি না কেন যে তার ভেতরে এত জেদ ছিল। ও কিন্তু প্রথম থেকেই আমাকে দেখতে পারে না। তারপর ওর যে অভ্যাস, যেটা সংসার ভাঙার অভ্যাস, তো ও আমার সাথেও শুরু করে দিল সেই কাজ। আমাকে কোথায় কোথায় বলতো, কাজ কর কাজ কর, কাজ না করলে বাপের বাড়ি পাঠিয়ে দেব, এইরকম ব্যবহার করতো আমার সাথে। তাও আমি সহ্য করতাম। ভাইকে বিদেশ কল করে বলতো, তোমার বউ সব সময়ই ঘুমায়। আমি কি আসলেই স্বামীর বাড়িতে সারাদিন ঘুমিয়ে থাকবো? আমি কি এইরকমই অবস্থা আমার, যে কোনো কাজ করতে হবে না, ওরা আমাকে বসিয়ে বসিয়ে মাথায় রেখে খাওয়াবে, তাই তো? এইরকম কখনোই আমি করিনি। তো ওরা এইরকম করতো। আমার ননদিনী বস কিন্তু ওর ভাইয়াকে কল করে বলতো, তোমার বউ তো কোনো কাজই করে না, সব কাজ আমি একা হাতে করি, আমার 3টে বাচ্চা নিয়ে সকল কাজ আমি একা হাতে করি। আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে খায়, সারাদিন ঘুমিয়ে থাকে। শ্বশুর শাশুড়িও ওর সাথে একমত। ঘরের বউ কি ঠিক আছে? ঘরের বউ যদি ঠিক না থাকে তাহলে তো এই সংসার ঠিকবে না। সকলেই কিন্তু সাক্ষী দেয় যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাই। আর আমার স্বামী ওদের কথায় উঠে আর বসে, কারণ ও অভ্যস্ত। ও কিন্তু সব সময় ছোটবেলা থেকে ইনকাম করে আর ওদেরকে খাইয়ে পরিয়ে এমনভাবে রেখেছে যে ওরা দুঃখ কষ্ট তো কিছুই বুঝে না, ওরা টাকা চেনে। তো ও যত টাকাই ইনকাম করে না কেন, সব টাকা পয়সা ওদের হাতেই থাকে। এজন্য কিন্তু ওরা সবসময় একটু ইগনোর করতো, আমাকে একটু অবহেলা করতো যদি সব কিছু আমার হাতে চলে আসে। তো আমার তো এইসব দিয়ে কী হবে? আমার তো স্বামীর বাড়িতে আসছি, সংসার করব, এইটুকু সম্মান অন্তত একজন বউ হিসেবে এইটুকু সম্মান অন্তত এরা যদি দিত, তাহলে তো আমার আর কোনো অসুবিধাই হতো না স্বামীর বাড়িতে। আর আমার ননদিনী ও যদি না থাকতো তাহলে স্বামীর সংসার কী জিনিস আমি সেটা বুঝতাম না। আমার স্বামী কোনো কিছু
কাজ করতে হলে, ঘরের কোনো কিছু করতে হলে ওর বোনের সাথেই পরামর্শ করে, ওর বাবা মায়ের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নেয়। আমি যে ঘরের বউ আছি, ও আমাকে বিয়ে করেছে, এর মধ্যে হচ্ছে সব কিছুই কিন্তু গোপন থাকে। তো আমার হচ্ছে চোখের আড়ালে সব কিছুই ঘটে যায়। তো সব সময় কিন্তু ওরা যাই পরামর্শ করুক না কেন, কোনো কিছুই কিন্তু আমার কানে আসে না। ওরা হচ্ছে নিজে থেকেই নিজের মতো সব কিছু করে থাকে। আর আমার স্বামী হচ্ছে ওর বোনের সাথে পরামর্শ না করলে কোনো কিছুই যেন ঠিক থাকে না। আমি সেই বিয়ের দিন থেকে দেখেছি ওর বোনের সাথে সব সময়ই কিন্তু সব কিছু পরামর্শ করবে। বোন উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বউকে কোনো সম্মান দেয়া হয় না এই পরিবারে। যেমন স্বামী দেয় না, তেমন হচ্ছে আমার ননদও দেয় না। তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও আমাকে কোনো সম্মান দেয় না। কখনো কখনো মনে হয় এত কষ্ট পাই, মনে হয় যেন এইরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। ননদিনী বসের অত্যাচারে বাড়ির কোনো মানুষ যদিও আমাদের ঘরে আসে না, তাই এ ঘরে কি হচ্ছে কি না হচ্ছে কেউই বুঝতে পারে না। প্রধানমন্ত্রীর মতো আমার ননদিনী বস আমাদের সংসারটাকে চালাচ্ছে। আমি কোনো রকম সংসারে টিকে আছি শুধুমাত্র স্বামীর বাড়িতেই থাকবো বলে। এরকম অত্যাচারে কয়জন টিকবে আমি জানি না। আমার ননদকে আমি মনে করি ওই আমার রুটি, ওই আমাকে ইনকাম করে খাওয়াচ্ছে, ওই আমার ভরণ পোষণ দিচ্ছে, আমার সব কিছুই কিন্তু ও করছে। যদিও ও আমাকে অত্যাচার করে, তারপরও তো অল্প একটু খাবার আমাকে দেয়। যাই হোক, একটু পান্তা ভাত, নুন ভাত যাই হোক, ও কিন্তু অল্প একটু খাবার আমাকে দেয়। তো এজন্যই কিন্তু ওকে আমি পছন্দ করতাম। কিন্তু আমার স্বামী কখনোই আমাকে জিজ্ঞেস করতো না। কারণ আমি না খেয়ে থাকতে থাকতে প্রথম অবস্থাতেই ওকে বলেছিলাম, আমি তোমার ঘরের সমস্ত কাজকর্ম করব। তুমি দয়া করে হচ্ছে আমার খাবারটুকু দিয়ে যেও, আর কিছুই দেওয়ার দরকার নেই। তুমি শুধু আমাকে একটু ভাত দিয়ে দিও, আর কিছুরই প্রয়োজন নেই আমার। তখন হচ্ছে ও বলল, তুমি এসব কি বলছো, ঘরে কি কোনো খাবার নাই? আমি বললাম সব কিছু আছে ঘরে, সব ধরনের খাবার টাবার সব কিছুই আছে, কিন্তু হচ্ছে একটু খাবারের সময় খাবার পাই না। তো ও হচ্ছে বলে দিল যে তুমি ঠিক আছে, আমি ওদেরকে বলে দেব, সব কিছু ঠিক হয়ে যাবে। ও আর এই সব বিষয়ে কখনোই গুরুত্ব দিত না, গুরুত্ব দেয়ও না, কখনোই গুরুত্ব দিত না। কারণ ও হচ্ছে এক ধরনের মানুষ যে ওর বোন যা বলবে, ওর বাবা মা যা বলবে সেটাই সত্যি, সেটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইতিহাস, এর থেকে আর কিছু হতে পারে না। ননদিনী বস আমাকে এত অত্যাচার করতো যে চোখ দিয়ে অবিরত আমার পানি পড়তো। আমি কাজ করতাম আর হচ্ছে ওর দিকে তাকিয়ে থাকতাম, ও কোন দিকে যাচ্ছে কি করছে, আমার কিন্তু নজর ওর দিকেই থাকতো। কারণ একটা কাজ শেষ করার আগেই কিন্তু আরেকটা কাজের অর্ডার এসে যাবে, এর জন্য আমি হচ্ছে অপেক্ষায় থাকতাম। ও কোন কাজ কখন আমাকে দেবে সেটাই করতে হবে, তা না হলে যে শ্বশুর বাড়িতে থাকা যাবে না। ওর কথা মতো কাজ না করলে বলতো ঝাড়ু দিয়ে মারবো, এইরকম কথা কিন্তু ও বলতো। আমি ঘরের কাজ বাইরের কাজ সব কিছু একা হাতে করতাম, কিন্তু তারপরও হচ্ছে ওদের মন গলতো না। কিন্তু আমার কোনো নাম নাই। জল্লাদ ননদিনী আমাকে কান ধরে উঠা বসা করে, মাঝে মাঝে রান্না করতে একটু দেরি হলেই আমার উপর হাঁড়ি পাতিল ছুঁড়ে মারতো। এ তো খারাপ ওর অভ্যাস, হচ্ছে সহ্য করার মতো না, এইরকমই কিন্তু ও করে। আমার স্বামীকে আমি কখনোই এসব বলতাম না, কারণ ও হচ্ছে কখনোই এসব বিষয়ে গুরুত্ব দিত না। আমি বললেও প্রথম অবস্থায় যে ওকে বলেছিলাম যা কিছু, ও কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। তারপর থেকে আমি হচ্ছে গিয়ে ওকে আর কোনো কিছুই বলি না, কারণ ও গুরুত্ব দেবে না। ওর বাবা মাই হচ্ছে, ওর বোনই হচ্ছে ওর সব কিছু। বিদেশ থেকে আমাকে ফোন করতো আমার স্বামী। তো ও যখন ফোন করতো আমার সাথে অল্প একটু কথা বলেই কিন্তু ফোন রেখে দিত। তাও প্রতিদিন কল করতো না, মাঝে মাঝে 3 দিন 4 দিন পর, মাঝে মাঝে 2 দিন পর, মাঝে মাঝে হচ্ছে 5 দিন পর, এরকমও হয়ে যায়। কারণ ওর হচ্ছে সময় হয়ে ওঠে না আমার সাথে কথা বলার জন্য। আর আমি আছি কি নাই এরকম মূল্যায়ন করা হতো না আমাকে। তো ও হচ্ছে আমাকে তেমন একটা গুরুত্ব দিত না।
নিজেকে সবসময় খুবই একা মনে হতো। নিজেকে সব সময় কাজের মেয়ে মনে হতো, কারণ ওদের আচার ব্যবহার, একজন বউয়ের সাথে যে এরকম আচার ব্যবহার করা হয় সেটা আমি জানতাম না। ওই ঘরে বিয়ে হওয়ার পরে কিন্তু আমি সেটা বুঝতে পারলাম যে ঘরের বউকে এরকম করে সম্মান করতে হয়, এরকম করে অত্যাচার করতে হয়, এরকম করে খাবার দিতে হয়। আমি যদি এ ঘরের বউ হতাম না তাহলে আমি বুঝতাম না যে বউ হলে এত কিছু সহ্য করতে হয়। আর হচ্ছে ননদিনীকে ঘরে এনে বসিয়ে রেখে ঘরের বউকে শাসন করা হয়, এটা আমি শিখতাম না। এখন আমি সব কিছুই শিখে গেলাম আস্তে আস্তে। ও বাবা, মা বোনের সাথে সারা দিন রাত ও কথা বলতো, আমি দেখতাম। আমার শুধুই কান্না আসতো এসব দেখে। আর আমি একটু কথা বললেই বলতো সময় নাই, কাজে যাব। অথচ সারা দিন রাত বোনের সাথে কথা বলতো, আর কাজের কোনো ক্ষতি হতো না। আমার মনে হতো মাঝে মাঝে, আমি কে, কার জন্য এ সংসারে আমি পড়ে আছি। ননদিনী বস যদিও আমার স্বামীর সাথে সব সময় ফোনে কথা বলে, ও কিন্তু সব সময় হচ্ছে ওর ভাইয়াকে কন্ট্রোল করে। ও যদি ওর ভাইয়াকে কন্ট্রোল না করে তাহলে হচ্ছে ওর ভাই যদি আমার সাথে কথা বলে ফেলে, এটাও একটা সমস্যা ওর। তো এই সংসারে হচ্ছে আগুন লাগিয়ে সংসারটা ভেঙে দিলেই ভালো ওর জন্য। আমার মনে হতো আমার ননদিনী হচ্ছে এই সংসারের চাবি। আমার স্বামী থাকলেই কি আর না থাকলেই কি, আমার স্বামী যদি নাও থাকে, আমার ননদিনী যদি থাকে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ ও হচ্ছে সংসারটাকে কন্ট্রোল করে। যে সংসারটাকে কন্ট্রোল করে সেই হচ্ছে সব কিছু। বাজার করতে হলেও ও করাবে, সব কিছুই কিন্তু ওর হাতে। যখন বাজার টাজার সব কিছু শেষ করে ঘরে নিয়ে আসা হয় তখন হচ্ছে সব কিছুই ওর রুমে ঢুকিয়ে দেবে। যখন আমি একটু রান্না করতে বসিয়ে দেব চুলায়, ও হচ্ছে পেঁয়াজ একটা একটা করে আমাকে এনে দেবে, রান্না করো। তখন হচ্ছে মনটা এত খারাপ হয়, কারণ কোনো কিছু রান্না করলে যদি স্বাদ না থাকে ঠিক মতো তাও আমাকে কথা শুনতে হয়, আবার ঠিকঠাক মতো যদি রান্না নাও করতে পারি তাও কথা শুনতে হয়। একটু লবণ কেন বেশি হলো, একটু মরিচ কেন কম হলো, এটা নিয়েও অনেক কথাবার্তা। আমার মনে হয় জীবনের সবথেকে বেশি পারফেক্ট ছিল আমার ননদ। আর কেউই ওর মতো, পৃথিবীর কোনো মহিলা, আমার মনে হয় ওর মাও কিন্তু জীবনে পারফেক্ট ছিল না। আর কেউ হতেও পারবে না ওর মতো পারফেক্ট, কারণ ও হচ্ছে জল্লাদ। আর এরকম জল্লাদ ঘরে ঘরে থাকলে আর কি চাই, কিছুই লাগে না, আর কোনো কিছুই জীবনে প্রয়োজন হয় না। বাজার থেকে যখন কমলা কিনে আনা হতো, কমলা কিন্তু ওরা হচ্ছে ভেঙে ভেঙে খেত। আর ঘ্রাণে কিন্তু খুবই সুন্দর স্মেল আসতো সারা ঘরে, ঘ্রাণে কিন্তু মনটা পাগল হয়ে যেত। তখন হচ্ছে একটু ইচ্ছে করতো যে একটু কমলা খাই, কিন্তু যখন হচ্ছে ওদের দরজা বন্ধ করে খাওয়া দেখতাম আমার মনটা খুবই খারাপ হয়ে যেত, আমার কিন্তু খাবারের রুচিটাই মরে যেত। আর আমার মনে হতো যে আমি পৃথিবীতে আছি না মরে গেছি, সেটাই কথা। তারপর হচ্ছে সকালে নাস্তা করব, একটু ব্রেড বিস্কিট, কোনো কিছুই কিন্তু কিচেনে থাকে না, সব কিছুই হচ্ছে ওর রুমের ভেতরেই থাকে। যখন তুমি হচ্ছে একটু চা খেতে চাইবে তখন কিন্তু ওর রুম থেকে কোনো কিছু খুঁজে নিয়ে আসতে হবে। ও যদি তোমার হাতে তুলে দেয় তাহলে খাবে, না থাকলে নাই। তো প্রায় সময়ই কিন্তু অল্প করে একটু চা তৈরি করে হচ্ছে কোনো কিছু ছাড়া শুধুমাত্র চাই খেয়ে ফেলতাম। এটাই ছিল আমার সকালের নাস্তা। এই রকম করেই আমার দিনরাত চলছিল। তো আমি বুঝতে পারছিলাম না আসলে এরকম করে কত চলবে আমার সাথে, আর আমি কি করে বাঁচবো এরকম করে। আমার ননদিনী বস, ও আবার কিন্তু ছোট মাছ খুবই পছন্দ করত। বাড়িতে মাছ নিয়ে আসলে ও কিন্তু খুব বেশি করে মাছ রাখতো। মাছ রেখে ও কিন্তু ঘুমিয়ে যেত। তারপর হচ্ছে আমাকে বলে যেত যে সবগুলা মাছ বানিয়ে তারপর হচ্ছে আমাকে ডাকবে, তারপর আমি বলে দেব কি করতে হবে। কাজের মেয়ের মতো ওরা আমাকে ইউজ করেছে, কাজের মেয়ের মতো, কাজের মেয়ের মতো কথা বলতো আমার সাথে। তারপর হচ্ছে ও বলতো যে সবগুলা মাছ যখন বানানো শেষ হয়ে যাবে তখনই তুমি আমাকে ঘুম থেকে ডেকে তুলবে, দেরি করবে না।
তো আমি হচ্ছে মাছগুলা খুব তাড়াতাড়ি বানিয়ে শেষ করে ওকে ঘুম থেকে ডেকে তুলতাম। তখন ও আসতো, ও বলে দিত যে ওগুলা হচ্ছে মোছা মোছা করে ফ্রিজে রেখে দেবে। তো ও হচ্ছে সামনে দাঁড়ানো অবস্থায় থাকবে। তো আমি হচ্ছে ওর সামনে সবগুলা মাছকে মোছা মোছা করব, তারপর হচ্ছে কয় মোচা হলো ও কিন্তু ফ্রিজে গুনে গুনে রেখে দেবে। তো ও আমাকে বলবে যে তুমি রেখে দাও, আমি দেখছি। তখন ও হচ্ছে কোনো কিছুতে হাত দেবে না, সব কিছু আমাকে দিয়ে করাবে। তো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেই আর ও হচ্ছে গুনে 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 রাখে যে কয় মোচা মাছ হলো। তখন যখন আমি রান্না করতে যাই ও কিন্তু মাছ দিক আর মাংস দিক ও আমাকে হাতে তুলে যাই দেবে সেটাই আমি রান্না করি। ওদের খাবারের জন্য সেটাই আমাকে রান্না করতে হয়। আমার কখনো কোনো কিছু চাহিদা ছিল না। আমি কি খাবো, কি করব, কোন খাবারটা আমার পছন্দ, ওই ফ্যামিলিতে আমার কোনো কিছুই চাহিদা ছিল না। আমার কোনো খাবারের কোনো রুচি ছিল না যে এটা খাবো, এটা খাবো। ওরা তো আমাকে কোনো কিছুই দিত না। তাহলে আমাকে রুচি করেও লাভ কি? আমি তো আর খাবার সময় কিছু পাবো না। তো আমি এসব আশাও করি না ওদের কাছ থেকে। ওরা আমাকে আর কি দেবে, আমি কি বা খাবো? এমনকি ওর বাচ্চাদের পছন্দের খাবারটাও আমাকে রান্না করতে হবে। ওরা যাই খাবে তাই রান্না করব। তারপর হচ্ছে সকলের রান্না করব। তো আমাকে হচ্ছে ওদের জন্য রান্না করতে হয়, ওর বাবা মায়ের জন্য রান্না করতে হয়। সকলের খেজমত করার দায়িত্ব হচ্ছে আমার। ওর বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু হচ্ছে পরিষ্কার করা, তারপর হচ্ছে সারা ঘরের কাজকর্ম করা, সব কিছুরই দায়িত্ব একা আমার উপরেই। জীবনে বিয়ের পর যে এত সব কিছু ফেস করতে হবে এটা কিন্তু আমি কখনোই ভাবিনি, কখনো কল্পনাও করতে পারছি না যে জীবনটা এরকম হয়ে যাবে। আসলে কিছু করার নাই, সব কিছুই হচ্ছে আল্লাহর হুকুম। তো আমার হচ্ছে নসিবে যা ছিল তাই হয়েছে। এসবের মধ্যে তো সংসার কখনোই টিকবে না, ভেঙে যাবে এটা নিশ্চিত। তো আমারও শেষ পর্যন্ত শেষ পরিণতি হয়েছে, সংসারটা ভেঙে গেছে। কারণ ও যেভাবে হচ্ছে সংসারটা চালিয়ে যাচ্ছে, আমার হাজবেন্ডের কোনো অবদান নেই এখানে, তাহলে তো সংসার টিকবে না। তাই শুধুমাত্র ননদের কারণেই সংসারও শেষ, আমার জীবনটাও শেষ, শুধু ওর কারণেই। তো হচ্ছে আমি সারা জীবন যতদিন বাঁচবো ওকে সারা জীবন অভিশাপ দেব। আমাকে এখন একা বাঁচতে হবে। আল্লাহ যখন সৃষ্টি করেছেন সৃষ্টির সাথে রিজেক্টটাও সৃষ্টি করে দিয়েছেন। সমস্যা নেই, পৃথিবীতে বেঁচে থাকবো, হয়তো নতুন করে আবার সংসার করতেও পারি, নাও করতে পারি, সমস্যা নাই। কিন্তু মোটামুটি একটা শিক্ষা হয়ে গেছে এই বিবাহিত জীবন কেমন সেটা আমি এখন বুঝে গেছি। তো এখন আমি আর দ্বিতীয়বার কোনো ভুল করব না, কারণ একবার বিয়ে করে বুঝে গেলাম যে বিবাহিত লাইফটা কেমন। আর এখন দ্বিতীয়বার আমি আশা করছি কোনো ভুল করব না। যাই করি, যা সিদ্ধান্তই নেই না কেন বুঝে শুনেই নেব। যেটাই করি না কেন নিজের সাথে আগে বোঝাপড়া করব, তারপর হচ্ছে যা করি করব। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, রান্নাবান্না করলাম, আর এই গল্পটা হচ্ছে একজন বোনের জীবন কাহিনী। আসলে অনেক দুঃখ ভরা মন নিয়ে গল্পটা বলতে হয়েছে আমাকে। পৃথিবীতে হচ্ছে বাদ মানুষের ধরনটাই এমন, নিজের সংসার তো ভাঙলো ভাঙলো, অনেকজনের সংসার ভাঙলো, তারপর হচ্ছে আমার সংসারটাও ভেঙে দিল। একটু চিন্তা করলো না এই মেয়েটা শেষ পর্যন্ত কি হবে? সংসারটা যদি ভেঙে যায় ও কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, কি করে চলবে? আসলে এইটা চিন্তা ভাবনা করার মতো হচ্ছে শয়তানদের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, কারণ ওদের কাজই হচ্ছে সংসার ভাঙা। ওরা কখনো হচ্ছে ঠান্ডা মাথায় এ কথাগুলো চিন্তা করবে না যে একটা সংসার যদি ভেঙে যায় তাহলে কত বড় হচ্ছে ক্ষতি হয়ে যায়, একজন নারীর জন্য কত বড় ক্ষতি আর একজন পুরুষের জন্য কত বড় ক্ষতি। যদিও কিছু কিছু পুরুষের গায়ে লাগে না, কারণ একটি জায়গায় 10টি বিয়ে ওরা করে ফেলে, তো সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়ে ভাগ্যের উপর সব কিছুই ডিপেন্ড করে। শয়তানদের কাজই হচ্ছে ভাঙা, শয়তানদের কাজ কখনো গড়া হতে পারে না, ওরা কখনো গড়বে না। তাও হচ্ছে নসিবে যদি হচ্ছে ভালো কিছু থেকে থাকে তাহলে তো হচ্ছে ভালো সংসারে আবারও বিয়ে হবে, সুন্দর একটা পরিবার গঠন হবে। তো এইরকমই হচ্ছে মানুষের জীবন। আর এই ননদের কথাই বলবো, ওই ননদ যদি ভালো হতো তাহলে ও অনেক কিছুই চিন্তা করতো, যদিও নিজে সংসার করতে পারেনি, তাই হচ্ছে চিন্তা করা উচিত ছিল ওর।
যেন কমপক্ষে ভাইয়ের সংসারটা ভেঙে না যায়, এজন্য ও হচ্ছে সংসারটা টিকিয়ে রাখার জন্য একটু চেষ্টা করতে পারতো, কিন্তু পরিবর্তে কি হলো, উল্টোটুকু হয়ে গেল। ও হচ্ছে চেষ্টা না করে উল্টো আরও সংসারটা ভেঙে দিল। তো এই রকম হচ্ছে কিছু কিছু মানুষ আছে, ওরা যেদিকে যাবে ওই দিকেই কিন্তু ধ্বংস করবে। ওদের ওদের কাজই হচ্ছে ধ্বংস করা, ওরা কিন্তু ধ্বংসের লীলা খেলায় মত্ত থাকে। আর এজন্য হচ্ছে এই ধরনের ননদিনীকে মানুষ বস নাম দিয়ে থাকে। তো শয়তানদের আসলেই বস নাম দেওয়া উচিত, কারণ বসরাই পারে হচ্ছে পৃথিবীটাকে ধ্বংস করতে, সংসার ভাঙতে, সব কিছুই করতে পারে, তাই ওদেরকে বস বলা হয়ে থাকে। তো আসলে আমি জানি না কার কার সংসারের ননদদের কে কে বস বলে ডাকেন, আসলে জানি না। তো এই সংসারে কিন্তু ওই নারীকেই বস বলে ডাকা হতো। তো সেটাই হচ্ছে মজার ব্যাপার। ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।